2021-22 আপনাদের রিকোয়েস্টে ফিজিক্যাল সায়েন্সের 263 পাতার 4 দাগের প্রশ্নের উত্তরগুলো করলাম। 4.1 বাস্তব গ্যাস কাকে বলে? আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতির কারণ কি? বাস্তব গ্যাস যে সমস্ত গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে না এবং যাদের অণুগুলির মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল ক্রিয়া করে তাদের বাস্তব গ্যাস বলে। প্রকৃতিতে প্রায় সকল গ্যাসই বাস্তব গ্যাস। আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতির কারণ। বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ হিসেবে গ্যাসের গতীয় তত্ত্বের দুটি ত্রুটি উল্লেখ করেন। 1 নম্বর হচ্ছে গ্যাসের আয়তন সংক্রান্ত ত্রুটি। গ্যাসের অণুগুলিকে বিন্দুভর হিসেবে কল্পনা করায় গ্যাস অণুগুলির আয়তন আধারের আয়তনের তুলনায় নগণ্য ধরা হয়েছিল, কিন্তু বাস্তব গ্যাসের অণুগুলির নির্দিষ্ট আয়তন আছে। 2 নম্বর চাপ সংক্রান্ত ত্রুটি। আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে পারস্পরিক কোনো আকর্ষণ বল নেই, কিন্তু বাস্তব গ্যাসগুলির অণুগুলির মধ্যে আকর্ষণ বল আছে। এর ফলে আদর্শ অবস্থায় আকর্ষণমুক্ত অণুগুলির দেয়ালে যে পরিমাণ ধাক্কা দেওয়ার কথা বাস্তব গ্যাসের অণুগুলি তা দিতে পারে না। 4.2 1 মোল এ ও 1 মোল বি নিজেদের মধ্যে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে 2 মোল পি উৎপন্ন করে। 112 গ্রাম এ এর সঙ্গে পর্যাপ্ত পরিমাণ বি এর বিক্রিয়ায় কত গ্রাম পি উৎপন্ন হবে? এ প্লাস বি সমান 2p। পি এর আণবিক ভর কত হবে? 15, যেহেতু বাষ্প ঘনত্ব দেওয়া আছে তাহলে কত হবে? 30 গ্রাম। তাহলে এর আণবিক ভর কত দিয়েছে? 28 গ্রাম। তাহলে 28 গ্রাম থেকে কত পাচ্ছি? 2 × 30 মানে 60 গ্রাম। 112 গ্রাম থেকে কত পাবো? 28 গ্রাম এ থেকে প্রাপ্ত পি এর পরিমাণ 60 গ্রাম। একে কত? 112 গ্রামে কত? সেক্ষেত্রে ক্যালকুলেশন করে কত পাচ্ছি? 60 × 112/28। 28 দিয়ে 112কে কেটে 4 পেলাম। 4 দিয়ে 60কে গুণ করলে কত পাচ্ছি? 240 গ্রাম। এর সাথে একটা অথবা আছে, খোলা বায়ুতে 250 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে কী পরিমাণ ওজনের হ্রাস ঘটবে এবং কত গ্রাম সিএও তৈরি হবে? ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কী পাচ্ছি? ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড। এখন ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত? 40 + 12 + 16 × 3 = 100 গ্রাম। আর কার্বন ডাইঅক্সাইডের কত হচ্ছে? কার্বনের 12, অক্সিজেনের 16 × 2 = 44 গ্রাম পেলাম। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের বিয়োজনের উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের ভর হচ্ছে 44 গ্রাম। একে কত? 250তে কত? সেক্ষেত্রে ক্যালকুলেশন করে কত পাচ্ছি? 44 × 250/100। 0 0 কাটলাম। 5 দিয়ে 25কে কেটে 5 করলাম, আর 10কে কেটে 2 করলাম। 2 দিয়ে 44কে কেটে 22 করলাম। তাহলে 5 আর 22কে গুণ করলে কত পাচ্ছি? 110 গ্রাম। অতএব ওজন হ্রাস সমান হচ্ছে 110 গ্রাম। আবার 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের বিয়োজনে প্রাপ্ত ক্যালসিয়াম অক্সাইড কত হচ্ছে? 56 গ্রাম। একে কত? 250তে কত? সেক্ষেত্রে কত পেলাম? 56 × 250/100। 0 0 কাটলাম। 25কে 5 দিয়ে কেটে 5 পেলাম। 10কে কেটে 2 পেলাম। সেক্ষেত্রে 5 আর 28 গুণ করলে কত হচ্ছে? 140 গ্রাম। অর্থাৎ 140 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে। 4.4 দন্ত চিকিৎসকেরা কী ধরনের দর্পণ ব্যবহার করেন? প্রতিসরণের ফলে আলোকরশ্মির চ্যুতি বলতে কী বোঝায়? দন্ত চিকিৎসায় ব্যবহার হয় অবতল দর্পণ। বিশেষ দ্রষ্টব্য: অবসর দন্ত চিকিৎসক গাড়ির হেডলাইটে দাড়ি কমায়। এটা একটা শর্ট ট্রিক। আমার অনেকগুলো শর্ট ট্রিক আপলোড আছে, তোমরা একটু দেখে নিও। এখানে অবসর বলতে অবতল দর্পণকে বোঝানো হচ্ছে। তাহলে অবতল দর্পণ কোথায় কোথায় ব্যবহার করেছে? দন্ত চিকিৎসায়, গাড়ির হেডলাইটে অর্থাৎ গাড়ির হেডলাইট বা সার্চ লাইটে দাড়ি কমাতে ব্যবহার করা হয়। দুটি ভিন্ন ঘনত্ববিশিষ্ট আলোকীয় মাধ্যমের বিভেদ তলে আলোকরশ্মি তির্যকভাবে আপতিত হলে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করার সময় আলোকরশ্মির অভিমুখের পরিবর্তন ঘটে। আপতিত রশ্মির অভিমুখের সঙ্গে প্রতিষ্ঠিত রশ্মি যে কোণ উৎপন্ন করে তাকে রশ্মির কৌণিক চ্যুতি বা সংক্ষেপে চ্যুতি বলে। দেখো, ঘনমাধ্যম, লঘুমাধ্যম। যখন ঘনমাধ্যম থেকে লঘুমাধ্যমে আলোকরশ্মি যাচ্ছে তখন উৎপন্ন চ্যুতি হচ্ছে ডেল্টা। আর যখন লঘুমাধ্যম থেকে ঘনমাধ্যমে আলোকরশ্মি প্রবেশ করছে তখন উৎপন্ন চ্যুতি হচ্ছে ডেল্টা। এখানেও 4.4 লেন্সে গঠিত প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কাকে বলে? হ্রস্বদৃষ্টি বা মায়োপিয়া কি? কোনো লেন্স দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের উচ্চতা ও বস্তুর উচ্চতার অনুপাতকে, অথবা লেন্স থেকে প্রতিবিম্ব দূরত্ব ও লেন্স থেকে বস্তুর দূরত্বের অনুপাতকে ওই প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন বলে। অর্থাৎ রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, অথবা প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব। হ্রস্বদৃষ্টি বা মায়োপিয়া: যদি কোনো ব্যক্তির চোখ কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পায় কিন্তু দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পায় না, তবে চোখের এই ধরনের ত্রুটিকে হ্রস্বদৃষ্টি বা মায়োপিয়া বলে।
এর সাথে একটা অথবা আছে। শুদ্ধ ও অশুদ্ধ বর্ণালী কাকে বলে? শুদ্ধ বর্ণালী যে বর্ণালীতে উপস্থিত বর্ণগুলি পরস্পরের সঙ্গে অভিলেপন না ঘটিয়ে পৃথক পৃথক স্থান দখল করে এবং বর্ণগুলিকে স্পষ্টভাবে দেখা যায় তাকে শুদ্ধ বর্ণালী বলে, যেমন কম্প্যাক্টিক্স বা সিডি দ্বারা সৃষ্ট বর্ণালী। অশুদ্ধ বর্ণালী যে বর্ণালীতে এক বর্ণের আলো অন্য বর্ণের আলোর সঙ্গে অভিলেপিত হওয়ার ফলে প্রত্যেকটি বর্ণ স্পষ্টভাবে শনাক্ত করা যায় না, তাকে অশুদ্ধ বর্ণালী বলে, যেমন রংধনু বা রামধনু। 4.5 প্রতিসরাঙ্ক এবং আলোর বেগের সম্পর্ক কি? আলোক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের ওপর আলোর বর্ণ কিভাবে নির্ভর করে? আমরা জানি মিউ সমান সি বাই ভি, যেখানে মিউ হচ্ছে প্রতিসরাঙ্ক, ভি হচ্ছে মাধ্যমে আলোর বেগ, সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। এখন সিটা ধ্রুবক হয় কারণ যার মান নির্দিষ্ট হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি মিউ ভি সমান ধ্রুবক। তরঙ্গ দৈর্ঘ্যের ওপর আলোর বর্ণের নির্ভরতা। আলোর বর্ণ কোনো পরিমাপযোগ্য বিষয় না হলেও তরঙ্গ দৈর্ঘ্যের ওপর আলোর বর্ণ প্রত্যক্ষভাবে নির্ভরশীল। বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত একই বর্ণের সকল আলোর তরঙ্গদৈর্ঘ্য একই হয়, অর্থাৎ তরঙ্গদৈর্ঘ্য এক হলে অর্থাৎ তরঙ্গদৈর্ঘ্য হল আলোর বর্ণ নির্ভর এবং উৎস নিরপেক্ষ বৈশিষ্ট্য। 4.6 ওহমের সূত্রটি বিবৃত করো। রোধের এসআই একক কি? ওহমের সূত্র: উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো ধাতব পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা পরিবাহীর প্রান্তীয় বিভব পার্থক্যের সমানুপাতিক হয়, অর্থাৎ ভি বিভব প্রবাহের যুক্ত পরিবাহী প্রবাহ মাত্রা আই হলে আই ভ্যারিজাস ভি হবে যখন উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকবে। রোধের এসআই একক কি? ওহম। 4.7 তড়িৎ ক্ষমতা বলতে কি বোঝায়? একটি বাল্বের রেটিং লেখা আছে 220 ভোল্ট 100 ওয়াট, এর অর্থ কি? তড়িৎ ক্ষমতা সময়ের সাপেক্ষে কোনো তড়িৎ যন্ত্রের বৈদ্যুতিক কার্য করার হারকে অর্থাৎ তড়িৎ শক্তি ব্যয় করার হারকে তড়িৎ ক্ষমতা বলে। বাল্বের রেটিং 220 ভোল্ট 100 ওয়াট কথার অর্থ 220 ভোল্ট বিভব পার্থক্যযুক্ত সরবরাহ লাইনে বাতিটিকে সংযুক্ত করা হলে সেটি সর্বোচ্চ ঔজ্জ্বল্য সহ জ্বলবে এবং এই অবস্থায় সেটি প্রতি সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি ব্যয় করবে। 4.8 অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম বিবৃত করো। ডিসি অপেক্ষা এসি এর একটি সুবিধা রেখো। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম: কোনো তড়িৎবাহী তারের নিচে রাখা চুম্বক শলাকার উত্তর মেরুর দিকে মুখ রেখে এক ব্যক্তি যদি তড়িৎবাহী তারটি বরাবর তড়িৎ প্রবাহের অভিমুখে সাঁতার কাটছে বলে কল্পনা করা হয়, তবে ওই সাঁতারুর বাম হাতের অভিমুখে চুম্বক শলাকার উত্তর মেরুটি বিক্ষিপ্ত হবে। ডিসি অপেক্ষা এসি ব্যবহারের সুবিধা: এসি এর উৎপাদন খরচ অনেক কম এবং তড়িৎ শক্তি সরবরাহ ও বন্টনের সময় জুল তাপন বা অন্যান্য পদ্ধতিতে অপচয় যথেষ্ট কম হয়। এর সাথে একটা অথবা আছে। তড়িৎচুম্বকীয় আবেশ সম্পর্কিত ফ্যারাডের সূত্রগুলি লেখো। ফ্যারাডের সূত্র: প্রথম সূত্র, কোনো বদ্ধ বর্তনীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে ওই বর্তনীতে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয়। এই পরিবর্তন যতক্ষণ স্থায়ী হয় আবিষ্ট তড়িৎচালক বলের অস্তিত্বও ততক্ষণ বজায় থাকে। দ্বিতীয় সূত্র, আবিষ্ট তড়িৎচালক বলের মান বর্তনীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক হয়। 4.9 হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ 1 মৌলগুলির একটি ধর্মের ও গ্রুপ 17 মৌলগুলির দুটি ধর্মের বৈসাদৃশ্যের উল্লেখ করো। হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ 1 মৌলগুলির ধর্মের সাদৃশ্য: 1. ক্ষার ধাতুগুলি কঠিন কিন্তু হাইড্রোজেন গ্যাসীয় পদার্থ। হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ 17 মৌলগুলির ধর্মের বৈসাদৃশ্য: 1. হ্যালোজেন মৌলগুলি তীব্র জারক কিন্তু হাইড্রোজেন বিজারক। 2. হ্যালোজেন মৌলগুলি তীব্র তড়িৎ ঋণাত্মক কিন্তু হাইড্রোজেন তড়িৎ ধনাত্মক মৌল। সাথে একটা অথবা আছে। কোনো মৌলের পরমাণুর আয়নাইজেশন শক্তি বলতে কি বোঝায়? দীর্ঘ পর্যায় সারণীর প্রথম পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় গ্যাসটির নাম কি? আয়নাইজেশন শক্তি: সর্বনিম্ন শক্তি স্তরে থাকা কোনো মৌলের একটি বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুর সর্ববহিস্থ কক্ষের সর্বাপেক্ষা শিথিলভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে নিউক্লিয়াসের আকর্ষণ থেকে সম্পূর্ণরূপে মুক্ত ও অপসারিত করে অসীম দূরত্বে নিয়ে যেতে ও পরমাণুটিকে ধনাত্মক আধান বিশিষ্ট ক্যাটায়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয়
তাকে ওই মৌলের আয়নাইজেশন শক্তি বলে। প্রথম পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় গ্যাস হলো হিলিয়াম He10। তড়িৎযোজী যৌগের একটি বৈশিষ্ট্য লেখো। সমযোজী যৌগের দুটি বৈশিষ্ট্য লেখো। তড়িৎযোজী যৌগের বৈশিষ্ট্য: তড়িৎযোজী যৌগগুলি সাধারণ অবস্থায় কঠিন ও কেলাসাকার হয়। সমযোজী যৌগের বৈশিষ্ট্য: 1. সমযোজী যৌগগুলি সাধারণত একক অনুরূপে অবস্থান করে। 2. সমযোজী যৌগ তড়িৎ পরিবহন করে না। 4.11 অ্যালুমিনিয়াম ধাতুর নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি কিভাবে প্রয়োগ করা হয়? অ্যানোড ও ক্যাথোডের বিক্রিয়া সহ লেখো। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয় অ্যালুমিনা থেকে। তড়িৎ বিশ্লেষণ পদার্থ: 20% অ্যালুমিনা, 60% ক্রায়োলাইট ও 20% ফ্লুরোস্পার গলিত দ্রবণকে 900 থেকে 950 ডিগ্রি সি উষ্ণতায় গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষণ করে অ্যালুমিনিয়াম নিষ্কাশিত করা হয়। বিয়োজনটা দেখো, Al2O3 2Al3 প্লাস 3O2 মাইনাস। ক্যাথোডে গ্যাস কার্বন, অ্যানোডে গ্রাফাইট দণ্ড ব্যবহার করা হয়। ক্যাথোড বিক্রিয়াটা দেখো, 2Al3 প্লাস 6টা ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম উৎপাদন করছে। অ্যানোড বিক্রিয়াটা দেখো, 3O2 মাইনাস 6টা ইলেকট্রন ত্যাগ করছে করে 3O তৈরি করছে। দুখানা 3O পরস্পর যুক্ত হয়ে 3O2 অর্থাৎ অক্সিজেন গ্যাস তৈরি করছে। ক্যাথোডে অ্যালুমিনিয়াম ধাতু জমা হয় ও অ্যানোডে O2 নির্গত হয়। 4.12 কপার ধাতু তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কিভাবে পরিশোধন করা হয়? তড়িৎ লেপনের একটি উদ্দেশ্য লেখো। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতুর পরিশোধন: তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতু পরিশোধন করে প্রায় 99.99% বিশুদ্ধ কপার পাওয়া যায়, যা ক্যাথোডে সঞ্চিত হয়। তড়িৎ বিশ্লেষণ পদার্থ: কপার সালফেটের 15% জলীয় দ্রবণে 5 থেকে 10% লঘু H2SO4 মিশিয়ে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ব্যবহার করা হয়। ক্যাথোডে হচ্ছে বিশুদ্ধ কপারের পাতলা পাত নেওয়া হয়, অ্যানোডে হচ্ছে অবিশুদ্ধ কপার নেওয়া হচ্ছে। বিয়োজনটা দেখো, CuSO4 থেকে Cu2 প্লাস SO4 2 মাইনাস। ক্যাথোড বিক্রিয়া দেখো, Cu2 প্লাস দুখানা ইলেকট্রন গ্রহণ করে কপার তৈরি করছে। অ্যানোড বিক্রিয়া, Cu দুখানা ইলেকট্রন ত্যাগ করে Cu2 প্লাস হিসেবে দ্রবণে ফিরে আসছে। তড়িৎ লেপনের উদ্দেশ্য: ধাতব বস্তুর সৌন্দর্য বৃদ্ধি করা ও উজ্জ্বলতা বাড়ানো।